আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে গৌতমদার কাছে এটা নিয়ে বিশ্লেষণ জানতে চাই যে জামাত চায় না হঠাৎ করেই একটা দহরম মহরম, সেখানে তিস্তা প্রকল্পের নাম আনা, যেখানে চাইনিজদের 55,000 বিলিয়ন বোধ হয় সম্ভবত, আমি ভুল না করলে তাদের ফান্ড দেওয়ার কথা। এই বিষয়টা নিয়ে গৌতমদার কাছে জানতে চাই। এবং একই সঙ্গে এই যে আওয়ামী লীগ আসি বলছে বলে বাংলাদেশে একটা রোল, যেহেতু আওয়ামী লীগ পুরোটাই এখন ইন্ডিয়ায়, আমি দাদার কাছে জানতে চাচ্ছি জনাব গৌতম লাহিড়ী, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, আমাদের সম্মানিত অতিথি গৌতম লাহিড়ী। ধন্যবাদ মামুন সাহেবকে, ধন্যবাদ আমার সঙ্গে আছে। আমি প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের পতনের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ছিল এই তিস্তা প্রকল্প। কারণ আপনি যদি লক্ষ্য করে দেখেন, উনি যখন চীন থেকে ঘুরে এসে যে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেই সাংবাদিক বৈঠকে প্রথম তিনি বলেছিলেন যে এই প্রকল্পটা ভাবছি যে ভারতকেই দেওয়া হবে। ভারত আমাদের নিকটবর্তী রাজ্য, নিকটবর্তী রাষ্ট্র। তার আগে উনি ভারতে এসেছিলেন, তারপরে চীনে গিয়েছিলেন। তো সেই সময় থেকে একটা গুঞ্জন ছিল যে শেখ হাসিনা সরকার টিকবে কিনা, এটা আমাদের কাছে গুঞ্জন ছিল। আমি বলছি অন্য অনেক কারণ আছে, কিন্তু এই কারণটা একটা বড় কারণ, যে কারণে যে তিস্তা প্রকল্প চীনের হাতে দিতে হবে, ভারতের হাতে নয়, যেটা জামায়াত বলেছেন। অর্থাৎ তার একটা কোনো ভূমিকা ছিল শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য, সেটা সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে গেল আজ। প্রথমত এই কথা বলবো। দ্বিতীয়ত হচ্ছে যে যে অঞ্চলটায় তিস্তা প্রকল্পের কথা বলা হচ্ছিল, সেই অঞ্চলটি হচ্ছে ভারতের যে খুব স্পর্শকাতর চিকেন নেকের কাছাকাছি। এবং সেইখানে যদি কোনো বিদেশি শক্তি, বিশেষ করে চীন, আপনি জানেন চীনের হয়ে যারা কাজ করতে আসে বেশিরভাগই তারা কিন্তু পিপলস লিবারেশন আর্মির ফৌজ, তারাই কাজ করতে আসে এবং তাদেরকেই পাঠান চীন সরকার। কারণ তাদের দ্বিবিধ লক্ষ্য, একটা প্রোগ্রামটা করবেন, প্রজেক্টটা পালন করবেন, কিন্তু একই সঙ্গে গোয়েন্দা তথ্য সরবরাহ করবেন। এটা সকলেই জানে। চীন পাকিস্তানে যেরকম আইএসআই একবার চেষ্টা করেছিল ওখানে ঘাঁটি গাড়ার, যে কারণে একবার মনে আছে হয়তো যে আমাদের বাংলাদেশের আর্মি চিফ তিনি নিজে ওই অঞ্চল ঘুরে এসেছিলেন ভারতের কথায়, যে ভারতের সন্দেহ ছিল ওখানে একটা আইএসআই ডেরা গড়ে উঠছে আর কি। ফলে আমার মনে এই তিস্তা প্রকল্প যেটা দিয়ে উনি বিএনপির উপর একটা চাপ তৈরি করতে চাইছেন, তার প্রকারান্তরে উনি চীন দিয়ে ভয় দেখাতে চাইছেন তাই সরকার। অর্থাৎ শেখ হাসিনাকে যেরকম উৎখাত করেছি, প্রয়োজনে চীনের সাহায্য নিয়ে তোমাকে উৎখাত করবো। আমি জানি এটা তারেক রহমানের সামনে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ আছে, নেই যে তা না। জামায়াতের সংখ্যাটা কম নয়। জামায়াতের আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ অংশগ্রহণ না করাতে 40% তারা ভোট পেয়েছে, মানে 40 এবং 42। যতটাই ধরুন ভোটে কারচুপি বললেও আমি ভোটের সংখ্যাটাকেই ধরে নিচ্ছি সঠিক। সেই সংখ্যাটা তো কম নয়। তাদের জনমানুষে এই যে প্রভাব বৃত্তি 8, 10, 12, সকলেই বলতেন না জামায়াত 8, 10, 12, তার বেশি ভোট পায় না। 40% ভোট তো তারা করে দেখিয়েছে এবং এতগুলো সংখ্যক, প্রায় তারা 100 ছুতে চলেছিল আসন সংখ্যা। কতগুলো তো মার্জিনালি হেরেছে, যে কারণে তাদের খুব অভিযোগ যেগুলোকে হারিয়ে দেওয়া হয়েছে। যেগুলো যে হেরে যায় সে সাধারণত তাই বলে। ফলে আমার কাছে মনে হয়েছে আগামী দিনে একটা তিস্তা একটা খুব মানে স্পর্শকাতর ইস্যু। তিস্তার ওই অঞ্চলটায় রংপুর, যেখানে বিস্তীর্ণ কৃষকদের তাদের চাষবাসের জন্য পানির প্রয়োজন, সেই জায়গাটাকে তাদের ভাবাবেগকে জাগ্রত করার জামায়াত একটা স্ট্র্যাটেজি গ্রহণ করেছে এবং এটা বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে তার মোকাবিলা করবেন। এবং সেই মোকাবিলা করতে গেলে তারেক রহমান সরকারের সমস্ত রকম যতগুলো এখনো পর্যন্ত ইন্ডিকেশন পেয়েছি, তারা ভারত সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে চান। তিস্তা প্রকল্প দেবেন কি দেবেন না আমি সে প্রসঙ্গে বলছি না, এটা শেখ হাসিনা ঘোষণা করে গিয়েছে। ফলে সেইটাকে একটা হাতিয়ার করতে চাইছে জামায়াত, যেটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতির জন্য, তারেক রহমান সরকারের স্থায়িত্বের জন্য এগুলো একটা অত্যন্ত বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে আগামী দিন। দাদা, আমি আওয়ামী লীগ প্রসঙ্গে ছিলাম, বাংলাদেশের ভেতরে আলাপ, এবং আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখেছি যে আওয়ামী লীগের একটা গেট টুগেদার বা সামথিং লাইক এরকম ছিল ইন্ডিয়ান প্রেস ক্লাবে। বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া এই সংক্রান্ত কোনো খবর নেই, সোশ্যাল মিডিয়ায় দেখেছি। সেইটা সম্পর্কে কিছু যদি আমাদের দর্শকদের জানাতেন। আর
যেটা আমি দুবার বলেছি যে বাংলাদেশে একটা, অনেকেই বলছেন যে আওয়ামী লীগ আসি করছে, বাট বাংলাদেশের বাস্তবতা এখন পর্যন্ত কেউ মনে করে না যে বাংলাদেশে যদি নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হয় খুব কমফোর্টেবলি আওয়ামী লীগ খুব দ্রুত সময় আসছে। আপনার কাছে সবশেষ কি ধরনের তথ্য আছে, আপনি কি দেখছেন, সামনে কি করতে যাচ্ছেন? মানে প্রথম আপনি একটা কথা বলেছিলেন, সেই কথাটা আমি বিনয়ের সঙ্গে একটু ভিন্ন মত বলবো। এটা হচ্ছে, আপনি বলেছেন আওয়ামী লীগের সমস্ত বেশিরভাগ নেতা এখন বিদেশে বা ভারতে রয়েছে, কিন্তু আমি জানি আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী বাংলাদেশে আছে, তাদের সংখ্যাটা বেশি। যারা চলে এসছেন বা পালাতে বাধ্য হয়েছেন তাদের সংখ্যাটা 1,500-2,000-এর বেশি নয়, কিন্তু আওয়ামী লীগের সমর্থন কয়েক লক্ষ বা কোটি ধরতে পারে। তারা কিন্তু কষ্টে সেখানে গ্রামগঞ্জে বাস করছেন, কেউ ঘর থেকে বাইরে বেরিয়ে পালিয়েও আছে। ফলে কোনো একটা অনুষ্ঠানে কোনো কারণে ভুলবশত হলেও আমি যদি কোনো একদিন আওয়ামী লীগ সম্পর্কে যদি একটু বিরূপ মন্তব্য করি, আমি বাংলাদেশ থেকে শয়ে শয়ে টেলিফোন পাই অভিনন্দন জানিয়ে যে আপনি সঠিক বলেছেন। মানে আমি তাদের দুঃখ বেদনার কথাটা বলছি, তাদের দুঃখ বেদনা, কিন্তু আমি সবসময় সঠিক বলছি সেটাও আমি মনে করছি না, আমি জাস্ট ভাই। এবার আসি মূল বিষয়। মূল বিষয়টা হচ্ছে একটা রটে গিয়েছিল যে ভারতীয় প্রেস ক্লাবে নাকি ইফতার পার্টি হচ্ছে। যে কথাটা মামুন সাহেব বললেন যে বাংলাদেশের যে সংবিধান বঙ্গবন্ধু করে গিয়েছিলেন ধর্মনিরপেক্ষ সংবিধান, সেটা 75 সালে ইন্দিরা গান্ধী ধর্মনিরপেক্ষ শব্দটা যোগ করেন, এটা ঘটনা। এবং তারপর থেকে কিন্তু ভারত হচ্ছে অসাম্প্রদায়িক সংবিধানে বিশ্বাসী, যে কারণে ভারতের যে সমস্ত প্রতিষ্ঠান সেখানে সাধারণত কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না। ফলে প্রেস ক্লাবেতে যেরকম বৃহত্তর হিন্দু থাকলেও তারা কিন্তু হিন্দুদের কোনো ধর্মীয় অনুষ্ঠান প্রেস ক্লাবে হয় না, দুর্গাপূজা হয় না, সরস্বতী পূজা হয় না। যেগুলো অসাম্প্রদায়িক সকলের মিলন মেলা সেরকম কিছু হয়, হয়তো দোল হয়, হোলি হয়, পয়লা বৈশাখ হয়, সেগুলো হয়। কিন্তু বর্ষপূরণ হয়, বর্ষকে অভিনন্দন জানাতে হয়, কিন্তু এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয় না। তৃতীয়ত প্রোগ্রামটা ছিল রাত্রি 8টার পর। এই কারণেই রাত্রি 8টার পর তারা, যে নেতাদের আসার কথা, তারা ইফতার সেরে আসবেন, ইফতারটা প্রেস ক্লাবে করবেন না। এটা একটা ভ্রান্তি, ভুল একটা খবর, কেউ বা কারা রটিয়ে দিয়েছেন আমি জানি না। আর একটা ঘটনা, কেউ কেউ বলেছে আমি সংগঠিত করেছি, অর্গানাইজ করেছি, সেটা সম্পূর্ণ ভুল। আমাদের প্রেস ক্লাবে যেরকম আমাদের বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে যেরকম কেউ কোনো সাংবাদিক বৈঠক করতে গেলে হল বুক করেন, সেরকম ভাবে প্রেস ক্লাবের হল তারা রীতিমতো অর্থ জমা দিয়ে বুক করেছিলেন এবং তারা চেয়েছিলেন ভারতের কিছু সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়। কেউ কেউ বলেছে ফ্লপ, কেউ আসেনি, কিছু না জেনেই সব বলছেন। কিন্তু আমি তো জানি যে কারা এসেছিল। আমি তো নিজে ছিলাম, প্রেস ক্লাবের বর্তমান সভাপতি ছিলেন, বর্তমান সাধারণ সম্পাদক ছিলেন, দিল্লির প্রথম সারির সংবাদপত্র, মানে আপনি যে কোনো পত্রের নাম বলতে পারেন, হিন্দু, হিন্দুস্তান টাইম, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, এবিপি, আনন্দবাজার, সকলের সাংবাদিক সেখানে। এবং কারা ছিলেন? তারা বাংলাদেশ নিয়ে নিয়মিত খবর করেন, চর্চা করেন, এবং যারা নিয়মিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবর করেন তাদের সঙ্গে মিলিত হতে গিয়ে, এবং এখানে ঘটনা মাত্র দুজন এসেছিলেন। একজনের ছবি প্রকাশিত হয়েছে, নানক ভাই, সবাই জানেন, কিন্তু আরেকজনের নাম তিনি অনুরোধ করেছেন তার নাম না বলা হয়, তাই বলছি না নাম, কারণ এটা সাংবাদিক বৈঠক ছিল না, এটা ছিল একটা অফ দ্য রেকর্ড ইন্টারাকশন। এবং সেটা সম্পর্কে বলতে গিয়ে কেউ কেউ নানা রকম বিরূপ মন্তব্য করেছেন, অর্ধ সত্য বলেছেন, পুরোটা না জেনে বলেছেন। কেউ একজন লিখে দিলেন যেখানে ইন্ডিয়া টুডে ছাড়া কেউ আসেনি, অথচ ইন্ডিয়া টুডে ইনভাইটেড। কারণ এই কারণে ইনভাইটেড নয়, ইন্ডিয়া টুডে আসতেই পারতো, কিন্তু ইন্ডিয়া টুডে ইনভাইটেড, ইন্ডিয়া টুডে হচ্ছে টেলিভিশন চ্যানেল, টেলিভিশন চ্যানেলকে ডাকা হয়। প্রিন্ট যারা, তাদের সঙ্গে কথা, টেলিভিশনের লোকেদের একটা আগ্রহ থাকে তো যে এক্ষুনি একটা দুটো বাইট নেবো, ছবি তুলবো, সেই জন্য টেলিভিশন ছিল না। এইখানে যে কিছু মানুষ, তারা বলবো তারা আওয়ামী লীগের পক্ষেরই মানুষ, ছাত্রলীগেরই লোক, ছেলে পিলা কিছু ঢুকে পড়েছিল, মানে প্রেস ক্লাবের প্রাঙ্গণে, নট যেখানে হচ্ছিল সেখানে নয়। ফলে সেখান থেকে তাদের কেউ কেউ হয়তো ছবি টবি তুলেছে, বা ধরুন এরকম একটা ওপেন অনুষ্ঠান, আমাদের প্রেস ক্লাবের দরজা খোলা থাকে, কোনো ব্যাপার না। বাংলাদেশ মিশনে কেউ চাইলেও, এনএসআই গোয়েন্দা চাইলেও হচ্ছে দূর থেকে দাঁড়িয়ে ছবি তুলতেই পারে, তুলে হয়তো ছবি পাঠিয়েছে, নানা জায়গায় পাঠিয়ে একটা মানে ভাবমূর্তি দেওয়ার চেষ্টা করেছে যে এখানে আওয়ামী লীগ নেতারা এমন একটা মিটিং করলেন, অথচ ইফতার করলেন,
অথচ সেটা ফ্লপ হলো। ফ্লপের প্রশ্নই নেই, কারণ ফ্লপ করা বা সাকসেস হওয়ার জন্য তারা মিটিংটা করে। কোনো কথা সাকসেসফুল হওয়ার জন্য তো মিটিংটা ছিল না, ফ্লপ তো দূরের কথা। আপনি সেখানে আলাপ আলোচনা হয়েছে কি তাদের ভবিষ্যৎ রণনীতি হতে পারে, কি করতে পারেন তারা, সেটা সম্পর্কে যেটা আপনি হয়তো অন্য জায়গায় এই প্রসঙ্গে আমি বলেও রাখি যে একটা ভুল বোঝাবুঝিও হয়েছে। কোনো একজন সাবেক এমপি অন্য কোনো একটি চ্যানেলে আমার সম্পর্কে কিছু বিরূপ মন্তব্য করেছিলেন বলে আমাকে আরেকটি চ্যানেলের লোক জানায়, কিন্তু সেটা শুনেছি যে তিনি তার শীর্ষ আওয়ামী লীগ নেতৃত্বকে জানিয়েছেন যে আমি গৌতম রায়ের বিরুদ্ধে এরকম কোনো কথা বলিনি। সত্যি যদি তিনি না বলে থাকেন তাহলে আমি যেটুকু বলেছি সেটা আমি প্রত্যাহার করে নিচ্ছি, এটা আপনার মাধ্যমেই তাকে জানাচ্ছি। কারণ তার পার্টির লোকেরাই আমাকে জানিয়েছে যে তিনি সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছেন কোনোভাবে তাকে কেউ ভুল বুঝিয়ে কেউ গৌতম রায়কে বিভ্রান্ত করেছে, কিন্তু গৌতম রায় সম্পর্কে আমি কোনো মন্তব্য করিনি। কারণ আমি জানি তিনি বাংলাদেশের বঙ্গবন্ধু আদর্শের লোক, বঙ্গবন্ধু আদর্শের প্রতিনিধি, এবং ভারতবর্ষের জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হয়েছে 17ই, কারণ সেখানে একমাত্র বঙ্গবন্ধুর ছবি রয়েছে যা বাংলাদেশের কোথাও নেই। আমি এমন কিছু গ্রুপে আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেখানে একজন কমেন্ট করেছিলেন জন্মদিন সম্পর্কে, তাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বার করে দেওয়া হলো। সেই প্রতিবাদে আমিও সেই গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছি। পয়েন্ট হচ্ছে যে এই ধরনের যে ভারতের জাতীয় প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকদের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছিল এখানে বঙ্গবন্ধুর নামে একটি মিডিয়া সেন্টার হবে, বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি থাকবে, সিঁড়িতে থাকবে, কারণ বঙ্গবন্ধু সিঁড়িতে নিহত হয়েছিল। আমরা এটাকে বলি দ্বিতীয় 32 নম্বর। সেদিন যারা এসেছিলেন নানক ভাই সহ অন্যরা, তারা ওইখানে দাঁড়িয়ে আমার সঙ্গে দাঁড়িয়ে ছবিও তুলেছে এই বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে। সেটা কোনো কারণে হোক ছবিটা তারা হয়তো প্রকাশ করবে না নিরাপত্তার কারণে, এটা অন্য বিষয়, কিন্তু সেই ছবিটা আছে। সে দরকার আপনারা কেউ চাইলে আমি ছবিটা তুলে আবার পাঠিয়ে দেবো, আমি নিজে দাঁড়িয়ে সেলফি তুলে পাঠিয়ে দেবো। আমার কোনো এই ব্যাপারে ভয় দেওয়ার কিছু নেই আর কি। আমি একটা যে আদর্শে বিশ্বাস করি, আমি মনে করি যে বঙ্গবন্ধুর সঙ্গে ভারতের সম্পর্ক হওয়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে টেমপ্লেট যেটাকে বলা হয়, ভিত্তি, এটা বঙ্গবন্ধু তৈরি করে দিয়েছিলেন, যার ভিত্তিতে শেখ হাসিনা পরবর্তীকালে এটাকে উন্নততর অধ্যায় নিয়ে গিয়েছে। এবং কেউ বলেন যে ভারত একমাত্র আওয়ামী লীগকেই দেখে, ভারত আওয়ামী লীগকে একমাত্র দেখে, এটা ভুল ধারণা। বিএনপি যদি 2001 থেকে 2006 সেই অতীত ইতিহাস বলে তারা যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান এবং সরকার স্থির করতে চান, আমার মনে হয় নিকটতম প্রতিবেশী হিসেবে ভারতকে তাদের বন্ধু হিসেবে ভাবা উচিত, এবং একটা ইনক্লুসিভ সোসাইটি, যে ইনক্লুসিভ যারা স্বাধীনতা এনে দিল সেই দলটাকে নিষিদ্ধ করে কোনো রাজনীতি করলে এর মধ্যে কোনো বীরত্ব প্রকাশ পায় না। ওটা জামায়াতের আনন্দ হতে পারে, জামায়াতের আনন্দের শরিক যেন বিএনপি না হয়, এটা আমরা ভারতীয়রা চাই, ভারতীয় সাংবাদিকরা চায়। ভারতীয় সাংবাদিকরা সেদিন সেই কথাগুলো আওয়ামী লীগের নেতাদের কাছে পরিষ্কার করে স্পষ্ট ভাষায় 1500 জন ছিলেন তারা বলেছে। জি, থ্যাংক ইউ মোহন ভাই। আমরা আজকে প্রায় আধা ঘন্টার মতো অনুষ্ঠানে ছিলাম। অনুষ্ঠানের শেষ প্রান্তে শুধু একজন দর্শক জানতে চেয়েছিলেন যে দেশ কি এখনো ইউনুস স্টাইলে চলছে কিনা। আমি কমেন্টটা অনেক পেছনে পড়ে গেছে, কারণ অসংখ্য কমেন্ট এসছে, আমি এক্স্যাক্টলি লাইনটা খুঁজে পাচ্ছি না, আমি স্ক্রিনে দিয়েছিলাম। তিনি বলছেন যে এখনো কি ইউনুস স্টাইলে দেশ চলছে কিনা আপনাদের কাছে জানতে চাই। আমি শুধু মামুন ভাইয়ের কাছে 1 মিনিট এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। আর গৌতম দাকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আবারও অগ্রিম। জি জি, সেই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। তার আগে একটা কথা বলি, 1971-এর সম্ভবত 8ই এপ্রিল নিউ ইয়র্ক টাইমস বঙ্গবন্ধুকে নিয়ে একটা মন্তব্য করেছিল যে পোয়েট অফ পলিটিক্স, রাজনীতির কবি। তো নিউ ইয়র্ক টাইমস নিশ্চয়ই আওয়ামী লীগের নির্দেশে করেনি, কারণ তখন তো পাকিস্তানিরা আমাদের উপর গণহত্যা চালাচ্ছে, সবাই ভারতে গেছে, মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, দেশও যারা আছে পালিয়ে আছে। আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি গৌতম দাকে একটা ধন্যবাদ জানাতে চাই। আমি যা বলার ডাইরেক্ট বলি, পুণ্যা ভাই আপনি জানেন, গৌতম দা ইনশাল্লাহ জানবেন। গৌতম দা গতকাল কার টক সঙ্গে মনে নেই, এত গর্ব করে বলেছিলেন, একদম আমার মনের কথা। গৌতম দা বলেছিলেন যে আমরা ভারতীয় প্রেস ক্লাব ধর্মনিরপেক্ষ ভারতের সংস্থা বলে, মানে স্বাধীন সংস্থা বলে, আমরা এখানে না দুর্গাপূজা করি, না ইফতার পার্টি করি, না কোনো খ্রিস্টানদের করি, আমরা সার্বজনীন। আমি পুনিয়া ভাই, এই জন্য আমার প্রথম জীবনে আমাকে খুব সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী গৌতম দা আমাকে খুব ভুল বুঝেছিল, তবু নামটা আমার সৈয়দ ছিল বলে এই জন্য বোধহয় আমাকে কাফের বলার সাহস পাইনি।
আমি বলেছিলাম যে সুপ্রিম কোর্ট বার হচ্ছে আইনজীবীদের আইন পেশার জায়গা, সকাল থেকে বিকাল পর্যন্ত থাকে, তারপরে বাসায় গিয়ে যার যা নামাজ পড়বে, মিলাদ করবে, মন্দিরে যাবে। তো সুপ্রিম কোর্টে কেন সমস্ত ধর্মীয় অনুষ্ঠান পালন করতে হবে? সেইটা আপনার যে কোনো মুসলমান ধর্মের অনুষ্ঠান হোক, হিন্দু ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক। তো গৌতমদার এই সাহসী উচ্চারণ এবং সিদ্ধান্ত আমাকে নতুন করে সাহসী করেছে। তো আমরা সেই জায়গায় থাকতে চাই। আরেকটা কথা বলি পূর্ণিয়া ভাই, আপনি তো খুব বিদগ্ধ সাংবাদিক, আপনার সাংবাদিক টিম দিয়ে আপনি একটা জরিপ করেন, মানে র্যান্ডম বেসিস, যে কোনো পাড়ার 10টা বাড়িতে আপনি ওই ডাটা নেন, মানে 10টা বাড়ির মধ্যে 6টা বাড়ি দেখবেন আওয়ামী লীগের লোক অনেক আছে, বিএনপির আছে, কিছুটা জামাতের আছে, বামপন্থী অল্প স্বল্প আছে বা যাই আছে। তো যে এখানে 30 থেকে 40%, এবার তো ভোটে প্রমাণ হয়েছে, সেই 40% জনগোষ্ঠীকে আপনি বাইরে রেখে যে দলটা নেতৃত্ব দিল মুক্তিযুদ্ধে, সেই দলের অসংখ্য অপরাধ থাকতে পারে বা হয়েছেও গত 15 বছরে রাষ্ট্র ক্ষমতায়, সেটার বিচার হোক, জারি হোক, যেই দায়ী হোক। কিন্তু আপনি নিষিদ্ধ করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, গৌতমদার শব্দটা আমি আবার ধার নেই, গৌতমদা যদি অনুমতি দেন, যে জামাতের আনন্দের জন্য তারেক জিয়া কাজ করবে, এইটা আমরা বিশ্বাস করি না, আমরা মানতে পারি না। এবং বাংলাদেশের জনগণ তারেক জিয়াকে এই জন্য 211টা সিট দেয়নি। আমার দর্শক বন্ধু যে প্রশ্ন করেছেন, অবস্থা দৃষ্টে অনেকটা মনে হচ্ছে সোফার, ধরেন মব জাস্টিস অনেক কমে গেছে, কিন্তু সোফার বঙ্গবন্ধু ইজ কনসার্ন, এখনো কেন যেন মনে হচ্ছে ডক্টর ইউনূসের ভূত রয়ে গেছে। জনাব তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান, ইউনূসের ভূত ঘাট থেকে সরিয়ে ফেলেন, জনগণকে তার নেতা, তার ব্যক্তিত্বের, যেমন বঙ্গবন্ধুর সমালোচনা করার অধিকারও দিতে হবে, আবার বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা করবে সেটাই দিতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র। থ্যাংক ইউ।